ব্লাড ভেসেল চ্যাপ্টারটা একটু ছোট, আজকে আমাদের একটা ক্লাসে আসলে শেষ হয়ে যাবে। তোমাদের মনে মাঝখানে টার্ম আছে এই সপ্তাহে, হয়তো নেক্সট রোববার যেদিন তোমাদের টিউটোরিয়াল হয় সেদিন হয়তো আইটেম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু লার্নিং অবজেক্টিভটা দেখে নিই। এখানে আমরা কি কি পড়বো? ডিফাইন অ্যাথেরোস্ক্লেরোসিস, মানে এখানে মেইন টপিকস হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস আর ব্লাড ভেসেলের টিউমার, ঠিক আছে? অ্যাথেরোস্ক্লেরোসিসটা একটা মেইন কজ বলেছিলাম কিসের, আমরা অলরেডি সিভিএস পড়ে ফেলেছি, কার্ডিওভাস্কুলার সিস্টেম। কোন ডিজিজে অ্যাথেরোস্ক্লেরোসিসটা মেইন ছিল? করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস 90% কজ ছিল, মনে আছে কারো? জি ম্যাম। কোনটাতে আমরা পড়েছিলাম 90% কজ হচ্ছে করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস? ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজ, ভেরি গুড। তাহলে আমরা তখন বলেছিলাম যে অ্যাথেরোস্ক্লেরোসিসটা আমরা পড়বো, এটা ব্লাড ভেসেল চ্যাপ্টার। অ্যাকচুয়ালি ব্লাড ভেসেল দিয়ে শুরু, মাঝখানে তোমরা একটা সপ্তাহ ক্লাস করো না, এজন্য আমার এটা পরে আসছে, নাহলে ব্লাড ভেসেল দিয়ে অ্যাকচুয়ালি শুরু হতো। তাহলে এখানে মেইন টপিকস হচ্ছে এই অ্যাথেরোস্ক্লেরোসিসটা, আমরা এটার রিস্ক ফ্যাক্টর, এটার কমন সাইড, কমপ্লিকেশন এটা পড়বো। ভাস্কুলাইটিসের শুধু টাইপগুলো পড়বো, কারণ ভাস্কুলাইটিস আসলে তোমাদের এই লেভেলে আর বেশি লাগবে না, মানে ডেন্টালদের। আচ্ছা, আর হচ্ছে আরেকটা জিনিস পড়বো আমরা, ব্লাড ভেসেলের টিউমারের নাম। তাহলে ব্লাড ভেসেলের টিউমারের নাম, মানে যতগুলো টিউমারের নাম আসে পরীক্ষায় তোমাদের, মানে অলমোস্ট এটা হচ্ছে একটা কমন, কারণ তোমরা ভাস্কুলার টিউমারগুলো ওরাল ক্যাভিটিতে অনেক বেশি হয়, হ্যাঁ, এই জন্য তোমরা এটা অনেক বেশি পাও, এবং তোমাদের একটা কমন কোশ্চেন আসে ক্লাসিফাই ব্লাড ভেসেলের টিউমারের নাম। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেনে। অ্যাথেরোস্ক্লেরোসিস, এটার ডেফিনেশন একদম প্রস্তুত করে ফেলবা, ঠিক আছে? যখন সিস্টেমিক পরীক্ষা শুরু হয় এই কোশ্চেনটা দিয়ে অনেক সময় স্টার্ট হয় পরীক্ষাটা নেওয়া, মানে অনেকেরই এই কোশ্চেনটাই ফার্স্ট চলে আসে। ডিফাইন অ্যাথেরোস্ক্লেরোসিস। Atherosclerosis is a pattern of vascular disease characterized by intimal lesion. তোমরা জানো ব্লাড ভেসেলের 3টা লেয়ার থাকে, কি কি? কে বলতে পারবে? এমবিবিএস এর ওরা কিন্তু বলতে পারছিল লেয়ার 3টা। টিকা ইন্টারনাল, টিকা এক্সটার্নাল। ভাই টিউনিকা ইন্টারনা এক্সটার্না আছে নাকি? ভুলে গেছি টিউনিকা ম্যাম। ইন্টিমা সবচেয়ে ভিতরের লেয়ার, টিউনিকা মিডিয়া আর টিউনিকা অ্যাডভান্টেশিয়া, ঠিক আছে? অ্যাডভান্টেশিয়া হচ্ছে সবচেয়ে বাইরের লেয়ার, ইন্টিমা হচ্ছে ভিতরের লেয়ারটা, ইন্টিমা। তাহলে এটা হচ্ছে একটা ইন্টিমাল লেশন। আচ্ছা, তাহলে atherosclerosis it is a pattern of vascular disease characterized by intimal lesion called atheroma or fibrofatty plaque which protrude into and obstruct the vascular lumen and weaken the underlying tunica media. এটা প্রতিটা পুরোটাই তোমাদের মুখস্থ করতে হবে। এটা বলছে এটা একটা ভাস্কুলার ডিজিজ, এখানে একটা ইন্টিমাল লেশন, মানে আমরা যদি ব্লাড ভেসেল চিন্তা করি তার সবচেয়ে ভিতরের লেয়ারটা হচ্ছে ইন্টিমা, এখানে একটা লেশন হয়, এবং এখানে কি ধরনের লেশন হয়? অ্যাথেরোমা বা ফাইব্রোফ্যাটি প্লাক, মানে চর্বির দলা দিয়ে একটা প্লাক তৈরি হয়, এটা ভিতরের দিকে প্রোট্রুড করে। যে তাহলে আমার ডায়ামিটার যদি এতটুকু থাকে নরমালি, এখানে আমার একটা চর্বির দলা তৈরি হলো, তাহলে ডায়ামিটারটা কমে গেল না, ব্লাড সার্কুলেশনটা কমে গেল না, এটাই বলেছে। এটা প্রোট্রুড হতে পারে, অথবা আস্তে আস্তে যদি পুরোটাই চর্বি দিয়ে বা অ্যাথেরোমা দিয়ে ব্লক হয়ে যায়, তাহলে এটা তো পুরোটাই অবস্ট্রাক্ট করে ফেলে ভাস্কুলার লুমেনকে, এবং উইকেন দ্য আন্ডারলাইন টিউনিকা মিডিয়া। এরপর আসো এটার রিস্ক ফ্যাক্টর। এটার রিস্ক ফ্যাক্টর আর যদি বলে এমআই এর রিস্ক ফ্যাক্টর, মানে মায়োকার্ডিয়াল ইনফেকশন, সেম জিনিস, ঠিক আছে? তাহলে রিস্ক ফ্যাক্টরস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস কি কি আছে? একটা ফার্স্টে লেখা আছে নন মডিফায়েবল, মানে যেটা আমরা চাইলে কোনো কারণে মডিফাই করতে পারবো না। এটা মানে দেখো এটার ভিতরেরটা পড়লে বুঝতে পারবে। ফার্স্ট আছে জেনেটিক অ্যাবনর্মালিটি, জিনগত যদি কারো সমস্যা থাকে ওটা আসলে মডিফাই করা যায় না, এটা জিনের ডিফেক্ট থাকে, জেনেটিক ডিফেক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। অনেকে দেখবা বলবে যে আমি তেমন কিছুই খাই না, কিন্তু আমার মানে ফ্যাটি একটা ব্যাপার থাকে, তার ওজন বেড়ে যায়। অনেকে দেখবা অনেক লম্বা চূড়া, অনেক স্বাস্থ্যবান, তাদের ফুল ফ্যামিলি এরকম দেখতে। যেমন হচ্ছে বাংলা সিনেমাতে দীপজল দেখছো না, ওদের ফুল ফ্যামিলি কিন্তু মোটা সোটা, মানে ওগুলো কিছু ফ্যামিলি হিস্ট্রিও থাকে, মানে ওরা হচ্ছে ওই টাইপেরই থাকে, মানে ওরা যদি ডায়েটিংও করে দেখা যাবে ওরা ওরকম মোটা সোটাই থাকবে।
তারপরে হচ্ছে ইনক্রিজিং এজ, এজ তো তুমি নিজের হাতে নাই, কন্ট্রোল করতে পারবে না, এটা দিন দিন বাড়বেই। তাহলে এজের সাথেও অ্যাথেরোস্ক্লেরোসিসের একটা সম্পর্ক থাকে। আরেকটা হচ্ছে মেল জেন্ডার, মেলদের অ্যাথেরোস্ক্লেরোসিস এবং হার্ট ডিজিজ এগুলো সবগুলোই কিন্তু মেলদের বেশি হয়। হার্ট ডিজিজ, কার্ডিয়াক ডিজিজ সবসময় মনে রাখবো মেলদের প্রিডমিনেন্ট, মেলদের বেশি হয়। তাহলে এগুলো আমরা মডিফাই করতে পারবো না। জেনেটিক অ্যাবনরমালিটি এই চারটা কিন্তু ফিক্সড। তোমাদের কিন্তু এমসিকিউতে এগুলো মিক্স করে দেই আমরা, যে রিস্ক ফ্যাক্টরস বা মডিফায়াবল রিস্ক ফ্যাক্টরস অথবা নন মডিফায়াবল রিস্ক ফ্যাক্টরস আর। তাহলে এই চারটা হচ্ছে নন মডিফায়াবল, ছাড়া বাকি সবই মডিফায়াবল। এই চারটা কিন্তু ফিক্স, এর বেশি কোনো বইতেই নাই। তাহলে এই চারটা কথা লেখা আছে, জেনেটিক অ্যাবনরমালিটি, ফ্যামিলি হিস্ট্রি, ইনক্রিজিং এজ অ্যান্ড মেল জেন্ডার, যেটা আমরা মডিফাই করতে পারবো না। এরপর দেখো মডিফাইবল কোনগুলা, হাইপারলিপিডেমিয়া, কেউ অতিরিক্ত ভাত খায়, তার ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি, বা অতিরিক্ত ফ্যাটি খাবার খায়, খালি ফাস্ট ফুড খায়, তাহলে আমরা এটা চাইলে আমরা মডিফাই করতে পারবো। মানে সে যদি ফ্যাটি খাবারটা কমায় দেয় তাহলে তার লিপিডের পরিমাণটা ব্লাডে কমে যাবে। আমি এরকমও ব্লাড দেখছি একদম সাদাটে, মানে কি বলবো, এটা ফ্যাট পুরো লিপিডে ভর্তি, মানে ব্লাড স্যাম্পলটাই যে দিয়েছে বাইরে থেকে তুমি বলতে পারবে এটা লিপিড প্রোফাইল যে অনেক হাই হবে, মানে এরকম সাদা। তাহলে মানে তার ব্লাডটাই চেঞ্জ হয়ে গেছে কিরকম। তাহলে হাইপারলিপিডেমিয়া এটা আমরা কন্ট্রোল করতে পারি চাইলে। হাইপার টেনশন, এটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খাওয়া যেতে পারে। সিগারেট স্মোকিং চাইলে স্টপ করা যেতে পারে। ডায়াবেটিস আমরা চাইলে কন্ট্রোল করতে পারি হেঁটে অথবা মানে ডায়েটারির মাধ্যমে। ইনফ্লামেশন এটাও আমরা কোনো মানে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিয়ে কন্ট্রোল করতে পারি। তাহলে এগুলো হচ্ছে আমরা মডিফাই করতে পারি, কিন্তু আগের যে চারটা বললাম এটা আমরা মডিফাই করতে পারি না। জেনেটিক অ্যাবনরমালিটি, ফ্যামিলি হিস্ট্রি, ইনক্রিজিং এজ এবং মেল জেন্ডার। এবার আসো ক্রনিক একটা প্যাথোজেনেসিস, অ্যাথেরোস্ক্লেরোসিসের প্যাথোজেনেসিসটা তোমাদের পড়তে হবে। এটা পড়ার আগে একটু তোমাদের সাথে কি জিলু স্যারের বইটা আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, ওটার পেজ নাম্বার বের করো হচ্ছে 159। আমি ছবিটা ইনক্লুড করতে পারিনি। জি ম্যাম। পেয়েছো? দেখো একটা লম্বা একটা ফ্লো চার্টের মতো, ঠিক আছে? এই ফ্লো চার্টটাতে আসো, এখানে যে আমি যে ব্লাড ভেসেলের 3টা লেয়ার বলেছি, এই 3টা লেয়ারের নাম দেখো লেখা আছে, ইন্টিমা, টিউনিকা, মিডিয়া এবং অ্যাডভান্টেশিয়া, যেটা বাইরের লেয়ার। আর এন্ডোথেলিয়াম যেটা, সেটা হচ্ছে ব্লাড ভেসেলের লাইনিং। ব্লাড ভেসেলের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে এন্ডোথেলিয়াম। হ্যাঁ, আর 3টা লেয়ার হচ্ছে টিউনিকা, ইন্টিমা, মিডিয়া এবং অ্যাডভান্টেশিয়া। এখন দেখো যে ব্লাড ভেসেলের যে লাইনিং এন্ডোথেলিয়াম, এটা একদম ইনটেক, প্রথম ছবিটাতে কোনো সমস্যা নেই, একদম ইনটেক্ট এন্ডোথেলিয়াম। যখনই এই এন্ডোথেলিয়ামটা কোনো কারণে ইনজুর্ড হবে, যেটা তোমরা ইয়েতে হয় না, যখনই এটাতে কোনো ধরনের ইনজুর্ড হয় তখন ভিতর নিচের লেয়ার গুলো যদি এক্সপোজ হয় তাহলে অ্যাথেরোমা তৈরি হয়। এখানেও ঠিক অলমোস্ট সেম মানে প্যাথোজেনেসিস। দেখো প্রথম পয়েন্টটা লেখা আছে ক্রনিক এন্ডোথেলিয়াল ইনজুরি। এখানে এন্ডোথেলিয়ামে যদি কোনো কারণে ইনজুরি হয়, কি কি কারণ, ওই যেগুলো আমরা এতক্ষণ রিস্ক ফ্যাক্টর পড়েছি ওগুলাই, হাইপারলিপিডিমিয়া, হাইপারটেনশন, স্মোকিং, হোমোসিস্টেইন, হিমোডাইনামিক ফ্যাক্টরস, টক্সিন, ভাইরাস, ইমিউনাইজেশন, যে কোনো কারণে এই এন্ডোথেলিয়ামটা যদি কোনো কারণে ইনজুরি হয় তখনই এইটার প্যাথোজেনেসিসটা শুরু হয়। ঠিক আছে, দেখো কি হয় এখানে, ছবিটা খুব ভালো করে খেয়াল করো। সবার সামনে বই আছে? দেখি মালিহা তারান্নুম 22। Yes, ma'am. বই দেখাও তো, ভিডিও অন করে। হ্যাঁ, ভেরি গুড। সবার সামনে আশা করি বইটা আছে। ঠিক আছে, ছবিটা না দেখলে বা না বুঝলে এটা তোমরা লিখতে পারবে না। এখানে ছবিটা খুব ভালো করে খেয়াল করো, মনোসাইট মার্ক করা আছে, দেখো মনোসাইট, এটা হচ্ছে ব্লাড ভেসেলের কি থাকে, এটা কিন্তু ব্লাডের মধ্যে আছে, এটা কিন্তু এখানে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে মনোসাইট। এবং আর কি আসতেছে সাথে, সবুজ সবুজ কিছু গ্রিন গ্রিন, দেখো ওগুলা প্ল্যাটিলেট। পরের ছবিতে দেখো প্ল্যাটিলেটটা ক্লাম্প হয়ে আছে, প্ল্যাটিলেট অ্যাডিশন হয়ে অনেকগুলো প্ল্যাটিলেট একসাথে ক্লাম্প হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে এন্ডোথেলিয়াম যেটা হচ্ছে ইনজুর হয়েছিল, এন্ডোথেলিয়ামের মধ্যে পারমেবিলিটি বেড়ে যায় এবং মনোসাইট টিউনিকা ইন্টিমার মধ্যে চলে আসছে। টিউনিকা ইন্টিমার মধ্যে, এটা কিন্তু ব্লাড থেকে ইন্টিমার মধ্যে আসছে, বোঝা যাচ্ছে লেয়ারটা?
এটা কিন্তু ভিতর থেকে বাইরে যায়নি, ব্লাড থেকে এটা টিউনিকা ইন্টিমা লেয়ারের মধ্যে চলে আসতেছে। এটা কোনটা? মনোসাইট। দেখো প্রোট্রুশন করছে, প্রোট্রুশন করে এদিকে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তাহলে এই মনোসাইটটা পরের ছবিটাতে দেখো কিছু একটুখানি টেপারিং, বোথ এন্ড টেপারিং, কিছু পিঙ্কিশ কালার সেল আসছে। এটাকে বলা হয় স্মুথ মাসেল সেল। এটা কোথায় ছিল? টিউনিকা মিডিয়াতে ছিল। দেখা যাচ্ছে? এটা 3 নাম্বার ছবিটাতে দেখো কিছু লম্বাটে লম্বাটে মানে মিডিয়া থেকে ইন্টিমার মধ্যে চলে আসছে। এগুলাকে বলা হয় স্মুথ মাসেল সেল। এগুলা কেন আসে জানো? প্ল্যাটিলেট যে এগ্রিগেশন হয়েছে, প্ল্যাটিলেট কিছু ফ্যাক্টর রিলিজ করে, ওই ফ্যাক্টরের ইনফ্লুয়েন্সে এই মিডিয়া থেকে কিছু স্মুথ মাসেল সেল ইন্টিমাতে চলে আসছে। তাহলে আগে আসলো মনোসাইট, পরে গেল স্মুথ মাসেল সেল। এই দুইটা জিনিসই কি করে? লিপিড এনগাফ করে। দেখো 4 নাম্বার ছবিটাতে ভিতরে কিরকম ইয়েলোইশ কতগুলো গোল গোল আছে, এবং স্মুথ মাসেল সেলের মধ্যেও কিছু ইয়েলোইশ ড্রপলেট আছে। দেখো 4 নাম্বার ছবিটাতে, বোঝা যাচ্ছে? ইনসান? জি ম্যাম, বুঝা যাচ্ছে ম্যাম। প্রথম ছবিটাতে দেখো যে এটা কত ভিতরের লেয়ারটা অনেক ডায়ামিটারটা অনেক বড় ছিল, কিন্তু 4 নাম্বার ছবিতে এসে দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে ভিতরের দিকে ফ্যাট জমা হয়ে এটা ভিতরের দিকে প্রোট্রুশন হচ্ছে। ঠিক আছে? তারপর 5 নাম্বার ছবিটাতে দেখো একদম ফ্যাটি একটা লিপিড ডেব্রিজ তৈরি করে ফেলছে, এবং এর বাইরেও মানে ব্লাড ভেসেলের ভিতরেও একটা ফাইব্রোফ্যাটি অ্যাথেরোমা তৈরি হয়েছে, এবং ইন্টিমার মধ্যেও একটা ফাইব্রোফ্যাটি, মানে এটা ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার দুই দিকেই ফ্যাট জমা হয়েছে এবং এটা প্রোট্রুশন হয়েছে। এটাই হচ্ছে পুরো প্যাথোজেনেসিস। তাহলে আমরা এবার ডেসক্রিপশনটা পড়ি, পরের পেজে আছে ডেসক্রিপশনটা, তোমরা ছবিটা শুধু মাথায় রাখো। তাহলে ফার্স্টে কিন্তু একটা ইনটেক্ট এন্ডোথেলিয়াম দেখিয়েছে, 2 নাম্বার ছবিতে এন্ডোথেলিয়ালটা ইনজুরি হয়েছে এবং মনোসাইট এটার মধ্যে ঢুকছে। মনোসাইটই কিন্তু টিস্যু স্পেসে আসলে ওটার নাম কি হয়? ম্যাক্রোফেজ। ঠিক আছে? আর কিছু প্ল্যাটিলেট এগ্রিগেশন হয়েছে, প্ল্যাটিলেটটা থেকে কিছু ফ্যাক্টর রিলিজ হয়, যার কারণে স্মুথ মাসেল সেল মিডিয়া থেকে ইন্টিমাতে চলে আসছে। মনোসাইট বা যেটা ম্যাক্রোফেজ আমরা বলছি, ম্যাক্রোফেজ এবং স্মুথ মাসেল সেল দুইটাই 4 নাম্বার ছবিতে কি করেছে? ফ্যাট এনগাফ করেছে, লিপিড অ্যাকুমুলেশন করেছে। লিপিড অ্যাকুমুলেশন করার কারণে আলটিমেটলি একটা লিপিড কোট তৈরি হয়, লিপিড ডেব্রিজ তৈরি হয়। এবার আমরা ডেসক্রিপশনটা পড়ি। তাহলে এখন তোমরা যদি ছবিটা মাথায় রাখতে পারো, ডেসক্রিপশনটা এখন তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। দেখো আমরা পরের পেজে ডেসক্রিপশনটাতে চলে যাই, 160 পেজে। পেয়েছো? রোল 10 জেমিমা। Yes, ভিডিও ma'am. অন করো, Assalamu ভিডিও alaikum. অন করো। দেখি বই দেখাও। রোল 10। এতক্ষণ লাগছে কেন বই দেখাতে? রোল 10, ওর সামনে বই নেই আসলে, এতক্ষণ লাগছে। বই দেখাও তাহলে ভিডিও অন করে, আমি তো তোমাকে বই দেখাতে বলছি। তোমার যদি এতক্ষণ লাগে বই দেখাতে, আর এর আগে Ma'am, যাকে দেখাতে দেখাচ্ছি। 1 মিনিটের মধ্যে দেখিয়েছে, তুমি তো খুলোই নেই বই এতক্ষণ। এতক্ষণ তোমার সামনে বই ছিল না, এই জন্য তুমি দেখাতে পারো না। এর সাথে সাথে আমরা কত নাম্বার পেজে আছি বলো তো? Ma'am, 160. 160। ঠিক আছে, এবার ডেসক্রিপশনটা দেখো সবাই। ডেসক্রিপশন কি বলেছে? প্রথমে এন্ডোথেলিয়াল ইনজুরি এন্ড ডিসফাংশন, যার কারণে কি হয়? ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যায়, লিউকোসাইট অ্যাডিশন এন্ড থ্রোম্বোসিস। লিউকোসাইট মানে কোনটা অ্যাডিশন হয়? মেইনলি মনোসাইট। ঠিক আছে? অ্যাকুমুলেশন অফ লাইপোপ্রোটিন ইন দ্য ভেসেল ওয়াল। মনোসাইট অ্যাডিশন হয় এন্ডোথেলিয়ামে এবং এটা মাইগ্রেশন হয় ইনটু দ্য ইন্টিমা। এটা কিন্তু ব্লাড থেকে ইন্টিমার মধ্যে ঢুকছে, এবং এটা ট্রান্সফর্ম হয় কিসে? ম্যাক্রোফেজ। তোমরা জানো যে মনোসাইট যখনই টিস্যু স্পেসে যায় ওটার নাম হয় ম্যাক্রোফেজ। এন্ড ফোম সেল মানে কি? তোমাদের পরীক্ষার হলে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ফোম সেল, তোমরা বলবে লিপিড কন্টেনিং ম্যাক্রোফেজ ইজ কল্ড ফোম সেল। লিপিড কন্টেনিং ম্যাক্রোফেজ, ওই যে ম্যাক্রোফেজ গুলো লিপিড এনকাপ করে ওটাকেই বলা হয় ফোম সেল। ঠিক আছে? তাহলে এটা পাশে লিখে রাখো, লিপিড কন্টেনিং ম্যাক্রোফেজ ইজ কল্ড ফোম সেল। এটা জিজ্ঞেস করে ভাইবাতে, যখনই তুমি প্যাথোজেনেসিস বলবা ভাইবাতে তখনই জিজ্ঞেস করবে হোয়াট ইজ ফোম সেল।
এরপর 4 নম্বর পয়েন্টে দেখো প্ল্যাটিলেট অ্যাডিশন। তোমরা দেখেছো অলরেডি প্ল্যাটিলেট অ্যাডিশন হয় and refractor release from activated platelet, macrophage and vascular cell wall. Mainly কিন্তু প্ল্যাটিলেট থেকে এবং অলসো ম্যাক্রোফেজ এবং ভাস্কুলার সেল ওয়াল সেল থেকে। এবং এটার কারণে কি হয়, স্মুথ মাসেল সেল রিক্রুটমেন্ট হয় থেকে, মিডিয়া থেকে অথবা ফ্রম দ্য সার্কুলেটিং প্রিকারসর। তোমরা মিডিয়া থেকে বললেও হবে। এবং স্মুথ মাসেল সেল প্রলিফারেশন হয় এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স প্রোডাকশন হয়, রিক্রুটমেন্ট অফ টি সেল and ultimately lipid accumulation intracellular এবং extracellular, মানে লিপিড accumulation হয় intracellularly এবং within the cell. within the cell বলতে কোন দুইটা সেলের মধ্যে লিপিড accumulation অলরেডি তোমরা দেখেছো, ম্যাক্রোফেজ এবং মাসেল সেল। তোমরা ছবিটাতে আবার আসো, যদি ছবির পাশে লেখাগুলো দিও প্যাথোজেনেসিস দাও, দুইটাই কারেকশন হবে, ঠিক আছে? দুইটাই কারেক্টেড। যদি ছবির পাশে লেখাগুলো দিয়েও তোমরা প্যাথোজেনেসিস দেখো, কোনো সমস্যা নাই। এই 1 2 3 4 5 5টা পয়েন্ট দিয়েও লিখতে পারো, এটা ইজি। ওই ডেসক্রিপশনটার থেকে এটা ইজি। তোমরা ক্রনিক এন্ডোথেলিয়াল সেল বা এই পয়েন্টগুলো দিলে। তারপরে হচ্ছে লিউকোসাইট ডিসফাংশন, এন্ডোথেলিয়াল ডিসফাংশনের কারণে কি হয়, এখানে পারমিবিলিটি বাড়ে, মনোসাইট অ্যাডিশন হয় এবং ইমিগ্রেশন হয়। মনোসাইটটা কি হয়, ম্যাক্রোফেজ হয় এবং স্মুথ মাসেল সেল রিক্রুটমেন্ট হয়। এনগাফ করে কি, লিপিড। কোন দুইটা সেল এখানে লিপিড এনগাফ করে, একটা হচ্ছে ম্যাক্রোফেজ আর একটা হচ্ছে স্মুথ মাসেল সেল। এবং আলটিমেটলি এখানে আরো এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ডিপোজিশন হয়ে এই অ্যাথেরোস্ক্লেরোসিসটা তৈরি হয়। তাহলে তোমরা যদি এই প্যাথোজেনেসিসটাও দাও হবে। আমরা গতবার খাতা কাটতে গেলাম যখন, তখন হচ্ছে চিটং মেডিকেল স্টুডেন্টরা কিন্তু এই প্যাথোজেনেসিসটা দিয়েছে এবং অনেকে ছবি সহ দিয়েছে। হ্যাঁ, ওরা তো অবশ্যই কোয়ালিটি অনেক বেটার, ওরা কিন্তু ছবি সহ দেওয়ার চেষ্টা করে, অনেক অনেক কিছুতেই ছবি দেয়। আচ্ছা যাই হোক, তোমরা ছবি না দিলেও হয়তো মার্কস ওরকম কাটা যায় না। ছবি দিয়ে যদি অন্য কোশ্চেন ছেড়ে আসো সেটা বোকামি হবে। যদি অন্য কোশ্চেন লিখে তুমি ছবি আঁকার চান্স পাও দেন তুমি ছবি দিবে, কিন্তু ছবি দিতে গিয়ে যদি কোশ্চেনের আনসার ছেড়ে আসো তাহলে দরকার নেই ছবি দেওয়ার, আমি দিতে বলবো না। আচ্ছা, এরপর একটা জিনিসের এটার কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টস অফ অ্যাথেরোমা। ঠিক পরের 160 পেজেরই পরের কম্পোনেন্টটা দেখো, এটা ভাইভাতে জিজ্ঞেস করে, এটা রিটেনে আসে না, আর ভাইভাতে খুব কমনলি জিজ্ঞেস করে। এই যে অ্যাথেরোমা, এই অ্যাথেরোমার কি কি জিনিস দিয়ে ফর্মেশন হয়? এখানে দেখো 3টা জিনিস দিয়ে ফর্মেশন হয়, একটা হচ্ছে সেল, একটা হচ্ছে কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে লিপিড। সেলে কি কি সেল অলরেডি তোমরা পড়ে ফেলেছো, স্মুথ মাসেল সেল এন্ড ম্যাক্রোফেজ, ফোম সেল। ফোম সেলটাই হচ্ছে ম্যাক্রোফেজ, যেটা লিপিড কন্টেনিং থাকে, লিপিড লেডেন ম্যাক্রোফেজ, সাথে টি সেল থাকতে পারে। কানেকটিভ টিস্যু হচ্ছে কি কি, কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার এবং প্রোটিওগ্লাইকেন। আর লিপিড থাকে কোলেস্টেরল এন্ড কোলেস্টেরল এস্টার। প্রাইমারিলি কথাটা লেখার দরকার নাই, তোমরা কোলেস্টেরল কোলেস্টেরল এস্টার লিখলেই হবে। তাহলে এখানে 3টা জিনিস দিয়ে একটা অ্যাথেরোমা তৈরি হয়। তাহলে অ্যাথেরোমাতে কি কি থাকে, সেল থাকে। সেল যদি আমরা ডিরেক্টলি বলি, এখানে স্মুথ মাসেল সেল, ম্যাক্রোফেজ এবং ম্যাক্রোফেজটাই ফোম সেল এবং টি সেল থাকে। কানেকটিভ টিস্যুর মধ্যে ইলাস্টিক ফাইবার, কোলাজেন ফাইবার এবং প্রোটিওগ্লাইকেন। আর লিপিড থাকে কোলেস্টেরল এবং কোলেস্টেরল এস্টার। এবার দেখি, আমার একতরফা কথা বলা শেষ, এবার আমি কোশ্চেন জিজ্ঞেস করব। রোল 2, রবনা লিজা। রোল 2, রবনা লিজা। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ বলো, তুমি বলো অ্যাথেরোমাটা কি কি জিনিস দিয়ে ফর্মেশন হয়েছে? জি ম্যাম। অ্যাথেরোমা কি কি কম্পোনেন্ট দিয়ে ফর্মেশন হয়েছে? অ্যাথেরোমা মাত্র আমি বলেছি, একটা অ্যাথেরোমা বা ফাইব্রোফ্যাটি প্লাগ যে তৈরি হলো, এটা কি কি জিনিসের দিয়ে তৈরি হলো কম্পোনেন্ট? এই মাত্রই তো বললাম। এতক্ষণ লাগে বলতে, তার মানে এতক্ষণ কি ক্লাসে মনোযোগ ছিল না, অন্য কিছু নাকি ঘুমাচ্ছিলাম? ম্যাম লিপিড দিয়ে, ফার্স্ট লিপিড। ম্যাম সেলস, কানেকটিভ টিস্যু, এরপর ম্যাম লিপিড। সেল কি কি আছে? ম্যাম সেল হচ্ছে, তার মানে এতক্ষণ ক্লাস করো নাই তুমি। আমি শুধু একতরফা বক বক করতে থাকবো, তোমাদের কোনো থাকে, রেসপন্স থাকে না, তাহলে তো হবে না। রুল 17, খলিলুর রহমান রাফি, দেখি ভিডিও অন করো।
Roll 17. Roll 17. 9. Absent. বসাবো আমি এখন যে কোশ্চেনের অ্যানসার না দিই। তোমরা সবাই অনলাইন ওপেন করে দিয়ে তারপর ঘুমায় থাকো না। আমি এখন যে কোশ্চেনের অ্যানসার দিবে না তাকেই অ্যাবসেন্ট বসাবো। রোল 12 সুমাইয়া বিন তাওহীদ। রোল 12 Yes, ma'am. Yes, ma'am. কি কম্পোনেন্ট অফ অ্যাথেরোমা বলো? Cells, connective tissue, and lipid. কি কি সেল আছে? Smooth muscle cell, macrophage, তারপর হচ্ছে connective tissue মধ্যে হচ্ছে collagen fiber, elastic fiber, and proteoglycans. আর lipid হচ্ছে primary cholesterol and আমি cholesterol জানতাম star. তোমরা প্রাইমারি কোলেস্টেরল বলতে। প্রাইমারি কোলেস্টেরল নামে কোনো কোলেস্টেরল নাই এখানে। যদি ভালো করে পড়ো, প্রাইমারিলি কোলেস্টেরল মানে মেইনলি কোলেস্টেরল বা কোলেস্টেরল এস্টারও থাকতে পারে। এই জন্য প্রাইমারিলি কথাটা লেখারই দরকার নেই, এটা কেটে দাও। কোলেস্টেরল এন্ড কোলেস্টেরল এস্টার শেষ। ঠিক আছে, এই তোমাদের লেভেলে প্রাইমারিলি কথা না লিখলেও চলবে, কোলেস্টেরল এন্ড কোলেস্টেরল এস্টার দিয়ে এটা তৈরি হয়। আচ্ছা, রোল 14 তাসরিফ। রোল 14। নন মডিফাইবল রিস্পেক্টর কি কি বলেছি? নন মডিফাইবল যেটা আমরা মডিফাই করতে পারি না। নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর কি কি আছে? তো বলতে হবে, এতক্ষণ বক বক করলাম, এগুলা যদি তোমরা এখন না বলতে পারো তখন আর আগাতে ইচ্ছা করে। ম্যাম genetic abnormalities, family history, increasing age, male জেন্ডার। এটা চারটা বলতে এতক্ষণ সময় লাগলো, এগুলা এতক্ষণ ধরে বক বক করলাম। জায়েদ আবিদ। জায়েন আবিদ দেখি ভিডিও অন করো। জায়েন আবিদ ভিডিও অন করো। জায়েন আবিদ, তোমার রোল কত? জায়েন আবিদের রোল কত? Yes, madam. হ্যাঁ, ম্যাডাম প্রেজেন্ট দিচ্ছি এমনি আছে তো। সেদিন কিছু দিলে এতক্ষণ পরে আমি তো এখন তোমাকে অ্যাবসেন্ট বসাতাম। হ্যাঁ, তুমি বলো যে নন মডিফাইবল রিসপেক্ট কি কি বলছে তাসরিফ। Madam, age, family history, madam, gender, কি বলতে পারবে না? age, family history, gender. Hello. Hello. Age,
হ্যালো। হ্যাঁ আচ্ছা এরপর আসো কমন সাইটস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার ইনসান? জি ম্যাম দেখা যাচ্ছে তো ম্যাম। জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা তো এরপরে আসো যে কোন কোন জায়গায় অ্যাথেরোস্ক্লেরোসিসটা কমনলি হয়। একটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল অ্যাওর্টা, করোনারি আর্টারিজ যেটা হচ্ছে আমাদের হার্টকে সাপ্লাই দেয়, ভেসেলস অফ সার্কেল অফ হুইলিস। সার্কেল অফ হুইলিসটা কোথায় থাকে বলো তো? মাথায় ব্রেনের মধ্যে ম্যাম। ব্রেনের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা ব্রেনের সাপ্লাই ওখানেও অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। পপলিটিয়াল আর্টারিজ যেটা আমাদের পায়ে থাকে এবং ইন্টারনাল আর্টারিজ সেটাও হচ্ছে আমাদের মাথায় বা হেড এন্ড নেক এরিয়াতে সাপ্লাই দেয়। আচ্ছা তাহলে এগুলো হচ্ছে কমন সাইটস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। এরপর এটার ক্লিনিক্যাল কনসিকুয়েন্স কি? অ্যাথেরোস্ক্লেরোসিস কেন আমাদের জন্য খারাপ? তোমরা অলরেডি আমরা পড়িয়ে ফেলেছি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। যেহেতু এটা করোনারি ভেসেলকে করে ইনভলভ করে সেজন্য এটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন করতে পারে। যদি ব্রেনের সার্কুলেশনকে হ্যাম্পার করে তাহলে কি হবে? সেরিব্রাল ইনফার্কশন হবে যেটা আমরা স্ট্রোক, বডি ইসকেমিক স্ট্রোক। অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে যেটা ইনভলভ করে অ্যাওর্টিক অ্যানিউরিজম করতে পারে এবং যেহেতু এটা পায়ের ভেসেল পপলিটিয়াল আর্টারি ইনভলভ করে সেজন্য পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তাহলে ক্লিনিক্যাল কনসিকুয়েন্স আর হচ্ছে কিন্তু কমন সাইটস আলাদা। ক্লিনিক্যাল কনসিকুয়েন্স কিন্তু এই চারটাই বলতে হবে, মানে ক্লিনিক্যাল সিমটম বা ক্লিনিক্যাল ডিজিজ আমরা কি কি পাই, তাহলে এই চারটা ডিজিজ তোমাদেরকে বলতে হবে। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেরিব্রাল ইনফার্কশন, অ্যাওর্টিক অ্যানিউরিজম এবং পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। আর যদি এমনি নরমালি কমপ্লিকেশন বলে অ্যাথেরোস্ক্লেরোসিসের কি কি কমপ্লিকেশন হয় তাহলে এগুলো বলতে হবে। যে কোনো জায়গায় অ্যাথেরোস্ক্লেরোসিস হলে ওখানে ব্লাড সার্কুলেশনটা কমে যাবে, তাহলে কি হবে? লোকাল ইসকেমিয়া হবে। ঠিক আছে, তারপর রাপচার এন্ড এম্বোলাইজেশন হতে পারে, মানে ওই জায়গার অ্যাথেরোমাটা যদি কোনো কারণে ছুটে যায়, ছুটে গিয়ে অন্য জায়গায় গিয়ে এটা এম্বোলাইজ হতে পারে, এম্বোলিজম করবে আর কি। তারপর অ্যানিউরিজম এবং থ্রোম্বোসিস, ফোকাল রাপচার, হেমোরেজ হতে পারে, ওখানে ক্যালসিফিকেশন হতে পারে এবং কিডনিতে যদি এফেক্টেড হয় কোন আর্টারি তাহলে ক্রনিক ইসকেমিয়া অফ দ্য কিডনি। এরপর আসো আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস পড়ানো শেষ। এবার যেটা তোমাদের আরেকটা জিনিস করতে হবে আমি বই থেকে বলে দিচ্ছি। 161 পেজ, যেহেতু এটা বই আছে আমি এখানে এর জন্য পাওয়ার পয়েন্টে তুলে নিই। 161 পেজ বের করো। জি ম্যাম। হ্যাঁ এখানে দেখো লেখা আছে ভাস্কুলাইটিস। তাহলে তোমরা জানো যে ব্লাড ভেসেলের ইনফ্লামেশনকেই বলা হয় ভাস্কুলাইটিস। তাহলে এখানে ইনফ্লামেশন অফ দ্য ভেসেল ওয়াল ইজ কল্ড ভাস্কুলাইটিস। তোমরা যেটা করবে সেটা হচ্ছে শুধু এটা টাইপগুলো পড়বে। মেজর ক্যাটাগরিজ অফ নন ইনফেকশাস ভাস্কুলাইটিস, দেখো লার্জ ভেসেল, মিডিয়াম সাইজ ভেসেল ভাস্কুলাইটিস এবং স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এখানে একটু নামগুলো একটু কঠিন কিন্তু তোমাদের জাস্ট টাইপগুলোর নাম পড়তে হবে, মানে এটা ভিতরে আর পড়ার দরকার নেই, শুধু তোমাদের নামগুলো জানতে হবে। দেখো লার্জ ভেসেল ভাস্কুলাইটিস এর মধ্যে আছে জায়ান্ট সেল আর্টেরাইটিস এবং টাকায়াসু আর্টেরাইটিস। এটা একটা জাপানি বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে, এজন্য ওনার নাম, ওদের নামগুলো একটু অন্যরকম হয় সেজন্য ওরকম নামে দিয়েছে টাকায়াসু আর্টেরাইটিস। মিডিয়াম সাইজ ভেসেল আর্টেরাইটিস এর মধ্যে দেখো পলিআর্টেরিটিস নোডোসা, কাওয়াসাকি ডিজিজ, কাওয়াসাকিও একটা জাপানিজ বিজ্ঞানীর নাম অনুসারে, এন্ড প্রাইমারি গ্রানুলোমাটাস ভাস্কুলাইটিস। স্মল ভেসেল ভাস্কুলাইটিস এর মধ্যে আছে ওয়েজেনার গ্রানুলোমাটোসিস, চার্ক স্ট্রস সিনড্রোম এবং মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস। কঠিন নামগুলো একটু কঠিন, যদি পারো শুধু নামগুলো মুখস্থ করে ফেলবে। এবার লাস্ট কোশ্চেন, এবং তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্লাড ভেসেল টিউমারের নামগুলো। ক্লাসিফিকেশন অফ ভাস্কুলার টিউমার খুব কমনলি রিটেনে আসে, তোমাদের আমি বলে দিচ্ছি যদি তোমাদের পরবর্তী কার্ড ফাইনালে এটা তোমরা পাবে। ক্লাসিফাই ভাস্কুলার টিউমার, তাহলে এটা কত নাম্বার? 162 পেজে, 162 পেজে দেখো 162 পেজে পেয়েছো ভাস্কুলার টিউমার। ভাস্কুলার 162 জি ম্যাম পাইছি ম্যাম। জি ম্যাম পাইছি। বিনাইন টিউমার, ইন্টারমিডিয়েট গ্রেড টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার। এই এখানে কিন্তু ইন্টারমিডিয়েট গ্রেড কিছু টিউমার আছে, নরমালি আমরা বিনাইন এবং ম্যালিগন্যান্ট পড়ি, এখানে বিনাইন ম্যালিগন্যান্টের মাঝামাঝি কিছু ভাস্কুলার টিউমার আছে সেটাকে আমরা ইন্টারমিডিয়েট গ্রেড বলি। এটা অনেকটা ম্যালিগন্যান্টের মতোই ক্রাইটেরিয়া প্রকাশ করে, তাপসি সার্কোমা এটা খুবই খারাপ। আচ্ছা তাহলে এটা বিনাইন টিউমার কি কি আছে দেখো, হেমানজিওমা, লিম্ফেনজিওমা, গ্লোমাস টিউমার এবং ভাস্কুলার একটিসিস।
এবং ইন্টারমিডিয়েট টিউমারের মধ্যে আছে কাপুসি সার্কোমা, হেমানজিও এন্ডোথেলিওমা। ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে অলরেডি তোমরা এনজিও সার্কোমা পড়েছো জেনারেল প্যাথোলজিতে, মানে নিউপ্লাসিয়া চ্যাপ্টারে যে ম্যালিগন্যান্ট টিউমার অফ ব্লাড ভেসেলের নাম হচ্ছে এনজিও সার্কোমা, সাথে হেমানজিও পেরিসাইটোমা। ঠিক আছে, এখানে কিন্তু ইন্টারমিডিয়েট গেটে কিন্তু হেমানজিও এন্ডোথেলিওমা আর ম্যালিগন্যান্ট হচ্ছে হেমানজিও পেরিসাইটোমা, দুইটা নাম কিন্তু আলাদা আছে। এখানে ডান পাশে একটা বাচ্চার কপালে দেখো ফোরহেডে একটা ছবি আছে, একটা হেমানজিওমার ছবি দেখতে পাচ্ছ? জি ম্যাম। দেখেছো? আচ্ছা আচ্ছা, এটা বিনাইন টিউমারের মধ্যে একটা দেখো পায়োজেনিক গ্র্যানুলোমা। বিনাইন টিউমারের ভিতরে 3 নাম্বার পয়েন্টে দেখো পায়োজেনিক গ্র্যানুলোমা। এটা কিন্তু নামটা গ্র্যানুলোমা, কিন্তু এটা কিন্তু আসলে গ্র্যানুলোমা না, এটা একটু ভাস্কুলার টিউমার, এটা মনে রাখবে। ঠিক আছে, অনেক সময় মানে জেনারেল প্যাথোলজিতে একটা কোশ্চেন হয় যে ফলোইংস আর দা এক্সাম্পলস অফ গ্র্যানুলোমা, তখন সব গ্র্যানুলোমার এক্সাম্পলের সাথে কিন্তু পায়োজেনিক গ্র্যানুলোমাটাও দিয়ে দেয়। ঠিক আছে, এটা কনফিউজ করার জন্য দেয়। এটা আসলে একটা ভাস্কুলার টিউমার, ইট ইজ নট এ গ্র্যানুলোমা। এবং এটা টাঙে হয়, প্রেগন্যান্ট ওমেনদের বেশি হয়, প্রেগন্যান্সি পরে আবার এটা স্পন্টেনিয়াস ডিসলভ হয়ে যায়। এবং তোমরা এটা ওরাল ক্যাভিটিতে পাও বলে এটা তোমাদেরকে জিজ্ঞেস করবে আলাদা করে যে পায়োজেনিক গ্র্যানুলোমা এটা কি বিনাইন টিউমার না ম্যালিগন্যান্ট টিউমার না ইন্টারমিডিয়েট। এটা অবশ্যই বিনাইন টিউমার। ঠিক আছে, তাহলে তোমাদের ভাস্কুলার টিউমারটা খুব ভালো করে নাম মুখস্থ করবে। এটা ইনফিনিটি স্টার দাও তোমাদের প্রফে অথবা কার্ড ফাইনাল অথবা টার্মে, এটা ভাইভাতেও ধরবে এবং রিটেনে আসবে। এটা ইনফিনিটি স্টার দিয়ে রাখো, মানে এটা পড়তেই হবে, এটা না পড়ে কেউ পাস হবে না। ঠিক আছে, তাহলে ভাস্কুলার এখানে কিন্তু পড়া খুব কম। ব্লাড ভেসেল চ্যাপ্টারে আমরা পড়িয়েছি অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা সব করতে হবে, ডেফিনিশন, রিস্ক ফ্যাক্টর, সাইট, এবং কমপ্লিকেশন। দেন ভাস্কুলাইটিসের শুধু ডেফিনিশন আর নামগুলো পড়বে এবং ব্লাড ভেসেল টিউমারের নামগুলো পড়বে। এই 4টা কোশ্চেন পড়তে যদি ঠিকঠাক মতো পড়ো তাহলে 1 ঘন্টায় আজকে শেষ করে ফেলতে পারবে। আমরা আশা করি আজকেই পড়াটা শেষ করবা। তোমাদের সাপ্লি আছে কয়জনের বুধবারে? 3 জনের মনে হয় ম্যাম। 3 জনের, তাহলে বাকিটা তো সবাই পাস করে ফেলেছো। তো এইটা শুধু সাপ্লির জন্য এই ক্লাসটা পড়া আজকে পড়বে না, এটা আমি আশা করবো না। তোমরা আশা করি যে আজকে পড়াটা পড়ে ফেলবে। আর 4 মিনিট আছে ম্যাডাম সাবলির জন্য বলতে আমাদের টার্ম যতটুকু হয়েছিল ওটুকু পর্যন্ত না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউবিসি টা হয়নি, আমি জানি না, তোমরা পারলে ডাব্লিউবিসি টা পড়ে ফেলো, কারণ ওই সময় আমাদের ক্লাস আসলে কমপ্লিট হয় নাই বলে ডাব্লিউবিসি টা আমরা তখন বাদ দিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু ম্যাডাম পড়ে ফেলেছে ডাব্লিউবিসি, এটা যদি উনি ধরে তাহলে আসলে কিছু করার নাই। ঠিক আছে, এই জন্য আমি বলবো না যে ডাব্লিউবিসি পড়ো না, এটা আমি বলতে পারবো না, কারণ এটা এখন যেহেতু পড়ানো হয়ে গেছে, এটা ম্যাডাম ধরতেও পারে, বলবে যে আমি তো পড়াই ফেলছি এখন বলো। তো ডাব্লিউবিসি টা বাদ দিও না, মানে মেইনলি হচ্ছে তোমাদের ফার্স্ট টার্মে জেনারেল প্যাথ এবং হেমাটোলজি পুরোটাই থাকে, তো তাহলে দুইটাই তোমাদের করতে হবে আসলে। তো অ্যাবসেন্ট ওকে তো আমি নেটে দেখছি না। ম্যাম প্রেজেন্ট ম্যাম। তো তুমি না অ্যানসার করছো না কেন? 3 প্রেজেন্ট ম্যাম। অ্যাবসেন্ট প্রেজেন্ট ম্যাম। এতক্ষণ পর পর কেন প্রেজেন্ট দিচ্ছ? আমি তো অ্যাবসেন্ট বসে দিব। রোল 4 সব ঘুমাচ্ছে। রোল 4 প্রেজেন্ট ছিল, এখন চলে রোল গেছে। 4